প্রথমত যেই জায়গাটা আমাদের বোঝা দরকার যে বাংলাদেশে ফসিল ফুয়েলের কোনো জীবাশ্ম জ্বালানির কোনো অ্যাভেলেবিলিটি নাই। আমাদের খুব সামান্য পরিমাণে গ্যাস আছে, খুবই সামান্য পরিমাণে কোল আছে, এবং আমাদের গ্যাস ডিপ্লিটিং এটা কমতেছে দিনে দিনে, এবং আমাদের নতুন এক্সপ্লোরেশনও নাই। ফলে আমাদের এনার্জি সেক্টরটা আসলে জীবাশ্ম জ্বালানি নির্ভর যে করা হয়েছে এটাই হলো একটা প্রবলেম। কারণ একটা ইকোনমিকে আমরা কিভাবে দেখি যে একটা সরকার বা একটা দেশ তার ইকোনমিকে প্রায়োরিটাইজ করে মেনলি যেখানে তার ডিপেন্ডেন্সি সেই জায়গাটাতে সে ওয়ার্কআউট করে সবচাইতে বেশি। আমরা কিন্তু আমাদের এনার্জি সেক্টরকে ওইভাবে প্রায়োরিটাইজ করি নাই। আমরা বরং আমাদের প্রচুর রিনিউয়েবল রিসোর্সেস থাকা সত্ত্বেও আমরা সেক্টরকে তৈরি করছি আসলে জীবাশ্ম জ্বালানি নির্ভর। এবং সেইটা আমরা 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধটা হয় তখন আমরা হাড়ে হাড়ে টের পেলাম। জাস্ট 1.5 মাসের মধ্যে আমাদের সেক্টর ভয়ানক ক্রাইসিসের মধ্যে পড়ল, এবং লোডশেডিং, জ্বালানির সংকট ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু সেটা থেকে শিক্ষা নিলাম না। ঠিক আছে, আমরা একইভাবে জীবাশ্ম জ্বালানি নির্ভর পাওয়ার সেক্টর তৈরি করতে চাইলাম। এখন এসে ইরান যুদ্ধের যে প্রভাবটা আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছি, এইটা কিন্তু ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে না। এই জায়গাটা আমাদেরকে খুব ভালো করে বোঝা দরকার যে এটা ইরান যুদ্ধের কারণে হচ্ছে, ব্যাপারটা এরকম না। জ্বালানি নিয়ে যে যুদ্ধ, জ্বালানি নিয়ে যে গ্লোবাল পলিটিক্স, এটা কিন্তু থেমে থাকবে না, এবং জ্বালানির ক্রাইসিস সামনে আরও বাড়তে থাকবে। ফলে আমাদের এখন যে আমরা ক্রাইসিসের মধ্যে পড়েছি, সেই ক্রাইসিসটাকে আমরা একটা অপরচুনিটি হিসেবে ব্যবহার করতে পারি। সেটার সুযোগ ব্যাপক আছে। ইম্প্যাক্ট অলরেডি যেসব জায়গাতে পড়েছে সেটার রেজাল্ট কিন্তু আমরা নেক্সট বড় মৌসুমের যখন আমরা হারভেস্টিংয়ে যাব তখন দেখতে পাবো। আমরা দেখতে পাবো এটা আমাদের ফলের সিজন, ফলের গ্রোয়িং সিজন। ফলগুলো এখন পুষ্ট হচ্ছে। আমরা অনেক জায়গাতেই কিন্তু এখন খুব কমার্শিয়ালি ফল চাষ হয়, আম চাষ হয়, লিচু চাষ হয়, তারপরে ড্রাগন চাষ হয়, আরও অনেক ফলের চাষ কমার্শিয়াল, এবং সেখানে রেগুলার পানি লাগে। কৃষকরা কিন্তু অলরেডি ডিজেল ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে। তারা ডিজেল পাচ্ছে না। রেশনিং করা হচ্ছে, কিন্তু কৃষকের হাত পর্যন্ত ডিজেল পৌঁছাচ্ছে না। তো ফলে একদিকে যেমন কৃষকরা মানে তারা উত্তেজিত হচ্ছে, তারা ডিজেল, একজন কৃষকের এখন তো আমাদের মূলত কৃষি হচ্ছে ছোট কৃষক, ক্ষুদ্র কৃষক, তার 1 বিঘা 2 বিঘা 3 বিঘা জমি। তো তার যদি ফসল নষ্ট হয়ে যায় তার জীবন নষ্ট হয়ে গেল। সে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, এবং একই সাথে এটা আমাদের সামগ্রিক ফুড সিকিউরিটিতে প্রভাব ফেলবে। তো ফলে এই জায়গাগুলোকে সরকারকে বোঝা দরকার। এবং আমি মনে করি যে প্রথম থেকেই ইরান যুদ্ধের যখন আবহটা তৈরি হয় তখন থেকেই আসলে সরকারের এক্সিস্টিং সিচুয়েশনে ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রস্তুতি নেওয়া দরকার ছিল। যদিও নতুন সরকার তখন আমাদের, এবং সরকারও আসলে তখনও পর্যন্ত মন্ত্রণালয়ে ডিস্ট্রিবিউট হয় নাই, অনেক এগুলো হয় নাই, সেটা একটা ক্রাইসিস ছিল। কিন্তু আমি মনে করি যে এইখানে যারা বাংলাদেশের এনার্জি এক্সপার্ট আছেন, যারা কাজ করেন, সিভিল সোসাইটির যারা এক্সপার্ট আছেন, সরকারের উচিত ছিল তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলা যে কীভাবে আমরা এখন এই সিচুয়েশনটা ম্যানেজ করতে পারি। আমাদের হাতে এই স্টক আছে, আমাদের পাইপলাইনে এই আছে, এখন তাহলে আমরা কীভাবে করতে পারি। সরকার কিন্তু আসলে কারোর সাথে কথা বলে নেই। সরকার প্রথমে একটা দিল, রেশনিংয়ের একটা নোটিশ দিল, এবং তারপর আবার রেশনিংটা সে তুলে নিল, এবং এইটা কিন্তু পুরা গ্রাহকদেরকে একটা প্যানিক করেছে। গ্রাহকরা হয়তো প্যানিক এমনিতেই হতো ইরান যুদ্ধের কারণে, নানান ধরনের নিউজ তো গ্লোবাল থেকে আসছে, এটা প্যানিকড হতো তারা। কিন্তু এই যে ডিসিশনের কারণে ম্যানেজমেন্টের কিছু কিছু কি বলবো যে কনফিউশনের কারণে মানুষের মধ্যে প্যানিক হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেল। এবং এটার ফলে কী হয়েছে যে মানুষ স্টক করতে শুরু করেছে। শুধু পাম্পগুলো স্টক করতেছে তা না, অনেক ছোট ছোট স্টকও তৈরি হয়েছে সারা দেশে। ফলে যাদের রিয়াল নিড সে পাচ্ছে না। এখন সিচুয়েশনটা যেখানে এসে দাঁড়িয়েছে যে আমরা হয়তো আরও বড় ধরনের ক্রাইসিসের দিকে যাচ্ছি, গ্লোবালি এবং বাংলাদেশেও। তাহলে আমার নিড পূরণ করার জন্য আমি কি করতে পারি? আমি মনে করি, বা আমরা সিভিল সোসাইটির জায়গা থেকে মনে করি যে আবারও যে সরকারের উচিত এক্সপার্টদের সাথে বসা, নাগরিক সমাজের সাথে বসা, তাদের পরামর্শগুলো শোনা। কারণ পলিটিক্যাল লিডারদের যেমন গ্রাসরুটের সাথে কানেকশন আছে, আমাদেরও গ্রাসরুটের সাথে কানেকশন আছে। একই সাথে আমরা গ্লোবাল সিচুয়েশনগুলো নিয়েও কাজ করছি। তো ফলে এখন সরকারকে আসলে প্রায়োরিটাইজ করতে হবে এক্সিস্টিং ফুয়েলের উপরে। আরেকটা হলো যে আসলে আমাদের যে, ফর এক্সাম্পল আমি সেচের কথা বলি, সেচ হলো আমাদের একটা প্রায়োরিটি। আমাদের প্রায় 13-14 লাখ ইরিগেশন পাম্প আছে। এগুলোর মধ্যে কিছু ইলেকট্রিকে চলে, কিছু ডিজেলে চলে, বেশিরভাগটা ডিজেলে চলে, 71-2% ডিজেলে চলে।
মাত্র 4,000 আমাদের সোলার পাওয়ার পাম্প আছে। ঠিক আছে, আমাদের পাম্পগুলো যদি আমরা ডিজেল থেকে ইরিগেশন সোলারে নিতে চাই, খরচ কিন্তু খুব বেশি না। মানে আমরা নানান ধরনের পাম্প চালাই। সরকার এখন খাল খনন কর্মসূচি শুরু করেছে, খুব গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি। খাল কেন খনন করছি? সেখানে পানি রিজার্ভ করার জন্য, তাই তো? সিম্পল। তো সেই পানি তো আমার কৃষিকাজে লাগাবো। তাহলে আমি সারফেস ওয়াটার কালেক্ট করার জন্য কিন্তু ছোটো ছোটো সোলার মডেল দিতে পারি। এগুলোর খরচ 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত হবে সারফেস ওয়াটার কালেক্ট করার জন্য। এটা দিয়ে কৃষকরা খুব সহজেই তাদের ছোট ছোট ভূমি চাষ করতে পারে। এটার জন্য আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটারে কোনো চাপ পড়বে না। আমার বড় পাম্প যেগুলো আছে সেগুলোর জন্য আমার ধরো খরচ হতে পারে 8 থেকে 10 লাখ টাকা, তাই না? তাহলে সরকার যদি খুব সুনির্দিষ্ট প্ল্যান করে যে ঠিক আছে আমি এই মুহূর্তে ডিজেলের এই ডিমান্ড আছে, এটা করতে কিন্তু সময় লাগবে না। এগুলো কিন্তু খুব ইনস্ট্যান্ট কাজ, এবং এটার এক্সপার্টিস অলরেডি আমাদের আছে। ইটকলের আছে, শ্রেডার আছে, অনেক এখানে প্রাইভেট কোম্পানি আছে, তাদের আছে যারা ইরিগেশন নিয়ে কাজ করতেছে। তো এটা কিন্তু খুব দ্রুত আমরা করে ফেলতে পারি, এবং মানে সময় লাগবে না। ডিজেল ঠিক আছে আনতে পারছি না, ওই টাকাটাই কিন্তু আমি ওইখানে ভর্তুকি দিয়ে এটা করতে পারি। আরেকটা হলো যে এই যে এত গ্লোবাল ক্রাইসিস, পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই, সিম্পল, তার গায়ে কিন্তু কোনো বাতাস লাগতেছে। সে একটা বিরাট বাফার তৈরি করতে পেরেছে যে তার সোলার দিয়ে, এবং আমদানি নিয়ে তার কোনো টেনশন নাই, সেক্টর নিয়ে কোনো টেনশন নাই। সে মানে খুবই আনন্দে আছে। এই আনন্দে আমরাও থাকতে পারতাম, এবং আমাদের সেই ক্যাপাসিটি আছে। সমস্যা হচ্ছে যে রিনিউয়েবল নিয়ে আসলে আমরা চিন্তা করি নাই। আমরা গ্যাস এক্সপ্লোরেশনের জন্য বা জীবাশ্ম কয়লা এক্সপ্লোরেশনের জন্য বা অন্যান্য ফসিল এক্সপ্লোরেশনের জন্য যে ইনভেস্টটা করি, আমরা কিন্তু রিনিউয়েবল এক্সপ্লোরেশনের জন্য সেই ইনভেস্টমেন্টটা করছি না। আমরা বলছি যে মোটা দাগে আমাদের ল্যান্ড নাই। অবশ্যই আমাদের ল্যান্ড নাই, আমরা একটা ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি, আমাদের ফুড সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট ইস্যু। ল্যান্ড নাই, কিন্তু আমাদের অন্য অপশন প্রচুর আছে, প্রচুর। এবং সেখানে আমরা ল্যান্ড ইউজ না করেই, কোনো ধরনের লাইভলিহুডকে ইম্প্যাক্ট না করেই আমরা বিপুল পরিমাণে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এবং এইটা আমাদের বিদ্যুৎ সেক্টরে একটা পার্মানেন্ট সলিউশন দিতে পারে, আমাদের পার্মানেন্ট সিকিউরিটি দিতে পারে, আমাদের সভরেন্টি দিতে পারে, সার্বভৌমত্ব দিতে পারে। তো আমি মনে করি যে সরকারের উচিত এখন এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার ক্ষেত্রে একটা হলো শর্ট টার্ম ইমিডিয়েট সলিউশন, যেটা আমার আজকেই লাগবে। যেমন উপকূলীয় অঞ্চলে মানুষের পানির যে সংকট, তারা হচ্ছে যে আরও ইগুলো আছে, ওয়াটার সিস্টেমগুলো আছে, এগুলোতে পানি পাচ্ছে না, কারণ লোডশেডিং শুরু হয়ে গেছে। তো এগুলো কিন্তু মানুষের একদম জীবনের সাথে সম্পর্কিত জিনিস। তো এইসব জায়গাগুলোকে সরকারকে চিহ্নিত করতে হবে, এখানে প্রায়োরিটি দিতে হবে, ইরিগেশনে প্রায়োরিটি দিতে হবে, আমাদের মানে কৃষি পণ্য পরিবহন যে খাত, সেটাকে প্রায়োরিটি দিতে হবে, আমাদের সাধারণ পরিবহন যেটা আর কি জনপরিবহনের জন্য যেটা ইউজ হয় সেটার বদলে ওইটাকে প্রায়োরিটি দিতে হবে। যেসব ছোট ছোট মেজারগুলো নেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করা বা অফিস 3 দিন 4 দিন করা, হ্যাঁ এটার মধ্য দিয়ে কিছু সেভিং আমাদের হবে। কিন্তু আমি যদি বলি যে ঢাকা শহরে গাড়ির গতি হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার, আপনি যদি এই গতি জাস্ট ডাবল করে দিতে পারেন, 10 কিলোমিটার করে দিতে পারেন, অর্ধেক ফুয়েল তো আপনি এখানেই বাঁচিয়ে ফেলতে পারেন। তো এইটার জন্য কিন্তু আমাদের ট্রাফিক সিস্টেমকে জাস্ট এই মুহূর্তেই আমরা চাইলে একটু আপগ্রেড করতে পারি, হ্যাঁ, এবং আমরা গাড়িগুলোকে একটু সিস্টেমে চালাতে পারি। ট্রাফিক নজরদারি যদি বাড়ে, রাজধানীতে এটা করা খুব কঠিন কিছু না। আপনি যদি 5 কিলোমিটারের জায়গায় 8 কিলোমিটার স্পিড করতে পারেন, তাও কিন্তু আপনার এখান থেকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ফুয়েল বেঁচে যাবে। তো ফলে এইরকম অনেক জায়গা আছে, অনেক গ্যাপস আছে, অনেক সুযোগ আছে। আমি মনে করি যে সরকারকে আসলে সেই জায়গাগুলো একটু বিবেচনা করা দরকার, এবং এক্সিস্টিং যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির অপটিমাম ইউজ করে আমরা কি করে এই জায়গাগুলোকে ইফেক্টিভলি ব্যবহার করতে পারি, সেই দিকে আসলে সরকারকে নজর দিতে হবে। স্কুল আপনি বেশি দিন বন্ধ রাখতে পারবেন না। আর বাচ্চারা অনলাইন ক্লাসে, আসলে আমরা কোভিডের সময় দেখেছি, এটা মানে বাচ্চাদের মনস্তত্ত্বকে একটা জটিল দিকে নিয়ে যায়। হ্যাঁ, এটা আসলে খুব বেশি ইমপ্রুভ করে না তার পড়াশোনাকে, নানান ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট বরং তৈরি হয়। তো এগুলো আমি মনে করি যে সরকারকে একবার না 2বার ভেবে সিদ্ধান্ত নেওয়া দরকার। সরকার সিদ্ধান্তটা নেয়নি দেখে ভালো লেগেছে যে অনলাইন ক্লাস ইত্যাদি, এটা তারা সময় নিয়েছে, তার মানে তারা ভাবছে। তো এগুলো পজিটিভ, যে সিদ্ধান্তটা নেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করে সার্ভে করে দেখি আসলে এটার ইম্প্যাক্ট কী ধরনের হতে পারে। তো ফলে এইটা, আর নতুন সরকার, আমরা নতুন সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা করছি। একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার এসছে, এবং মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশনে ভোট দিয়েছে। তো ফলে আমরা আশা করি যে এই সরকার অনেক
ভাবনা চিন্তা করে অনেক পার্টিসিপেটরি হবেন, যেটা আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল আগের রেজিমের সময়ে। অর্থাৎ সরকার যেন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে তার রিলেশনটাকে বাড়ায়, এইটা সরকারকে মাইলেজ দিবে, এটা সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে না। মানে ট্রান্সপারেন্সি কিন্তু সবসময়ই যে কোনো সরকারের জন্য ইতিবাচক। এতে সরকারের উপরে জনগণের আস্থা বাড়ে, জনগণ বুঝতে পারে যে আমার তো এটা নাই, সরকার কোত্থেকে দিবে। তো এটা যদি আমি বলি পরিষ্কার করে মানুষকে আমার নাই, তাহলে কিন্তু মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো এই ট্রান্সপারেন্সিটা আমরা আসলে সরকারের কাছ থেকে আশা করি। হ্যাঁ, তাহলে দেখবেন যে সমস্যার যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, অনেক চ্যালেঞ্জ আসলে এমনিতেই সে মোকাবেলা করতে পারবে। ইভেন জনগণ সরকারের পাশে দাঁড়াবে তার সর্বোচ্চ শক্তি নিয়ে।